শুভ সন্ধ্যা বন্ধুরা। কলকাতার স্প্যানিশ চর্চা কেন্দ্র লস ইস্পানোফিলোস এবং প্রকাশনা সংস্থা অনুসার পক্ষ থেকে সাহিত্য অনুরাগী বন্ধুদের আজকের সন্ধ্যার এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের দিনটি সাহিত্য অনুরাগী মানুষদের কাছেই একটা বিশেষ দিন। শুধু সাহিত্য অনুরাগী কেন, গোটা বিশ্বের মানুষের কাছেই একটা বিশেষ দিন। আজকের দিনটির বিশেষত্ব দুটি কারণে। একটি, আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবস এবং আজকের দিনটি স্পেনে জন্মগ্রহণ করা কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে যার কবিতা, যার নাটক পৌঁছে গিয়েছিল এবং মৃত্যুর ৮০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও যিনি অত্যন্ত প্রাসঙ্গিক, সেই ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মদিন। আজকের দিনটিতে তিনি পূর্ণ করছেন তার ১২৫ বছর। যখন এই দুটি দিনকে একসঙ্গে মিলিয়ে আমরা কিছু ভাবতে যাব, তখন মনে হবে, প্রশ্ন জাগবে যে পরিবেশ মানে কি শুধুই গাছপালা, নদী, সমুদ্র, আকাশ, নাকি পরিবেশের মধ্যে রয়েছে মানুষের মনন, মানুষের স্বাধীনতা এবং মানুষের ভালোবাসার কথাও। কারণ প্রকৃতি পরিবেশ তৈরি করেছে, কিন্তু মানুষ তার মনন এবং তার মননের যে নেগেটিভ দিকগুলি, সেগুলো নিয়ে তো পরিবেশকে ধ্বংস করছে। অন্য কোনো প্রাণী তো তা করে না। কাজেই পরিবেশের জন্য যা প্রয়োজন তা কিন্তু একজন লেখক, একজন সাহিত্যিক, একজন স্বাধীনতাকামী মানুষ এই পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন একজন স্বাধীনতাকামী মানুষ যিনি প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কিন্তু মানুষের স্বাধীনতার কথা তিনি তুলে ধরেছেন বারবার, তার কাব্যে, তার নাটকে, তার প্রবন্ধে, তার বক্তৃতায়, তার চিন্তায়, তার ভাবনায়, তার কথায়, সর্বত্র। এবং এই স্বাধীনতার জন্যই, মানুষের স্বাধীনতার জন্যই, মানুষের ভাবনার স্বাধীনতার জন্যই, মানুষের বাঁচার স্বাধীনতার জন্যই তিনি কিন্তু প্রাণ দিয়েছেন। একথা খুব ভালো করেই তিনি জানতেন যে তার এই স্বাধীনতা স্পৃহা তার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। সেই মানুষটি হলেন ফেদেরিকো গার্সিয়া লোরকা। আজ থেকে ১২৬ বছর আগে স্পেনের আন্দালুসিয়ার ফুয়েন্তে বাকেরোস অঞ্চলে তার জন্ম। একটি অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন পরিবারে তার বেড়ে ওঠা। তার শিক্ষা দীক্ষা সবকিছুই স্পেনের সেই সময়ে, সেই জায়গায় যেখানে তৎকালীন স্পেনের দিকপাল সাহিত্যিকরা বড় হয়েছেন, একে অন্যের সঙ্গে আদান প্রদানে যুক্ত হয়েছেন এবং তারপর প্রত্যেকে নিজের নিজের সৃজনের জায়গাটা, সৃজনের ভূমিটা তৈরি করে নিয়েছেন। ফেদেরিকো গার্সিয়া লোরকাও তার ব্যতিক্রম ছিলেন। আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, কাজেই লোরকার জীবন বর্ণনা আমি করব না। আমি বলতে চাই দুটি জিনিস। একটা হচ্ছে আমাদের স্প্যানিশ চর্চা কেন্দ্র লস ইস্পানোফিলোসের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন এবং জড়িয়ে ছিলেন এবং জড়িয়ে থাকবেন ফেদেরিকো গার্সিয়া লোরকা। ২০১৪ সালে আত্মপ্রকাশ করে লস ইস্পানোফিলোস এবং ২০১৫ সালে পুজো সংখ্যা অনুষ্ঠুপে ইস্পানোফিলোসের সদস্যদের প্রয়াসে বেরোয় ফেদেরিকো গার্সিয়া লোরকাকে নিয়ে একটি ক্রোড়পত্র। সেই ক্রোড়পত্রটিকে সামনে রেখে এবং আরো অনেক কিছু তাতে যোগ করে
2016 সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল ফেদেরিকো গার্সিয়া লোরকা ভাবনায় ও অনুবাদে এই বইটি। আমি জানি এই বইটি যে আমি দেখাচ্ছি এটা মিরর ভিশন আসছে, উল্টো করে আসছে, কিন্তু আপনারা অনেকেই এই বইটির সঙ্গে পরিচিত, আরো পরিচিত হবেন। তারপরে কেটে গেছে প্রায় 10টি বছর। 2016 পরে প্রায় 10টি বছর ধরে আমরা কিন্তু লোরকা চর্চায় কখনো ক্ষান্ত দিইনি। লোরকার কবিতা নিয়ে লোস ইস্পানোফিলোজের সদস্যরা এবং লোস ইস্পানোফিলোজের আমন্ত্রিত স্প্যানিশ ভাষা চর্চাকারীরা ওয়ার্কশপ করেছেন, কর্মশালা করেছেন, তাদের কবিতাগুলি পুরস্কৃত হয়েছে। লোস ইস্পানোফিলোজে যোগ দিয়েছেন অনেক নতুন সদস্য, তাদের স্প্যানিশ ভাষা চর্চা উৎসাহ উদ্দীপনা এবং লোরকাকে নিয়ে আগ্রহ আমাদের নতুন সম্পদে সমৃদ্ধ করেছে। ফলে এই বছর, এই যে আজকের দিনটিতে যে বছরটি শেষ হচ্ছে, সেই বছরটা 2025কে, যেটা 2024, যেটা ছিল লোরকার জন্মের 125 বছর, আমরা অনেকগুলি উদ্যোগ নিয়েছিলাম লোরকাকে অনুবাদের মাধ্যমে সাহিত্য অনুরাগী মানুষদের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো তার মধ্যে একটি বড় উদ্যোগ যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে লোরকার যে বইটি আপনাদের এক্ষুনি আমি দেখালাম, সেই বইটির একটা নতুন সংস্করণ, মুদ্রণ নয়, এই বইটির কিন্তু আমাদের ইতিমধ্যেই 4টি মুদ্রণ হয়ে গেছে এবং বিক্রি হয়েছে একটা প্রবন্ধ এবং অনুবাদের বই হিসেবে, সেটা একটা খুব বড় সংখ্যা, সেটা হচ্ছে 1200-রও বেশি কপি। কলকাতায়, কলকাতার বাইরে, জেলায়, সর্বত্র। আমাদের হাতে রয়েছে লোরকাকে নিয়ে অনেক কবিতা, অনুদিত কবিতা এবং একটি অত্যন্ত সমৃদ্ধ প্রবন্ধ। তার সঙ্গে রয়েছে লোরকার লেখা একটি চিঠি। সেইগুলিকে একসঙ্গে করে গার্সিয়া লোরকার কবিতাগুলিকে কালানুক্রমে সাজিয়ে আমরা এই বইটিকেই, যেটি আপনাদের এক্ষুনি দেখালাম, এটি আমরা নতুন করে প্রকাশ করতে চলেছি। তারিখটা হবে 17ই আগস্ট 2024। এই 17ই আগস্ট তারিখটাও আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, কারণ তার পরের দিন 18ই আগস্ট স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য এবং ভালোবাসার জন্য প্রাণ দিয়েছিলেন ফেদেরিকো গার্সিয়া লোরকা। তিনি যদিও কোনো রাজনীতির দলের হয়ে লড়েননি, কোনো পতাকা হাতে কোনোদিন কোনো মিছিলের সামনে গিয়ে দাঁড়াননি, তবু তাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। স্বৈরাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনের শুরুর দিকেই তার ভাড়াটে গুন্ডারা লোরকাকে খুন করেন এবং সেই দিনটি হলো 18ই আগস্ট। 17ই আগস্ট লোরকাকে স্মরণ করে আমরা আমাদের নতুন সংস্করণের বইটি লোকার্পণ করতে চলেছি, আর তারই সঙ্গে উপস্থাপিত হবে লোরকার একটি অনুদিত নাটক, যেটা আমাদের লোরকার জন্মের 125 বছর উপলক্ষে যে শ্রদ্ধার্ঘ্য আমরা তাকে অর্পণ করেছিলাম। লোরকার বিখ্যাত রুরাল ট্র্যাজেডিস, ট্রাজেডিয়াস রুরালেস, যাকে আমরা বাংলায় গ্রাম্য ট্র্যাজেডি বলতে পারি, সেই গ্রাম্য ট্র্যাজেডির 3টি নাটক বোদাস দে সাংগ্রে, ইয়েরমা এবং লা কাসা দে বেরনার্ড দা আলবা বাংলায় অনুদিত হয়েছে লোস ইস্পানোফিলোজের সদস্যদের দ্বারা। অর্পিতা মুখোপাধ্যায় অনুবাদ করেছিলেন বোদাস দে সাংগ্রে, তার নাম রক্তের বিবাহ। সর্বরী গড়াই অনুবাদ করেছিলেন ইয়েরমা। ইয়েরমা নামটি রাখা হয়েছে বিশেষ কারণে, আর আমার অনুবাদে এসেছিল লা কাসা দে বেরনার্ড দা আলবা, বেরনার্ড দা আলবার বাড়ি। এবং এই লোরকার 125 বছর উপলক্ষে 30টি কবিতার সংকলন প্রকাশিত হয়েছিল, যেগুলি অনুবাদ করেছিলেন আমাদের সকলের অধ্যাপিকা শ্রীমতী মালবিকা ভট্টাচার্য। তিনি যখন কথা বলবেন, তাকে আমরা অনুরোধ করব তার এই
বইটি নিয়েও দু একটি কথা বলতে। তো আমরা 2023 সালের বইমেলায় যখন স্পেন আমন্ত্রিত দেশ হিসেবে এসেছিল, তখনই লোরকার 125তম জন্মবর্ষকে সামনে রেখে উদ্বোধন করেছিলেন আমাদের এই নাটকত্রয়ী এবং আমাদের অধ্যাপিকা। বইটিও সেই সময় তারও লোকার্পণ ঘটেছিল। কাজেই এই উপলক্ষে আমাদের মোট 5টি কাজ আমরা অনুবাদের মাধ্যমে আমাদের সাহিত্য অনুরাগীদের কাছে নিয়ে এসেছি এবং আসতে চলেছি। 4টি এখন অব্দি প্রকাশিত হয়ে গেছে, মানুষের হাতে পৌঁছেছে, এবং ফেদেরিকো গার্সিয়া লোরকা ভাবনায় ও অনুবাদে এই বইটি নতুন করে প্রকাশিত হবে, নব সংস্করণে প্রকাশিত হবে। তার সঙ্গে এর নতুন নাম হবে ফেদেরিকো গার্সিয়া লোরকা ভাবনায় ও অনুবাদে 125তম বর্ষে শ্রদ্ধার, এই নামে। তো আমি এই কথাগুলোই বলতে চাইছিলাম। এরপরে আমাদের আমি এই এখন আমাদের সামনে যে মাইক্রোফোনটা সেটাও ভার্চুয়াল, তো সেই ভার্চুয়াল মাইক্রোফোনটি আমি তুলে দিচ্ছি আমাদের প্রফেসরের হাতে, আমাদের সকলের শিক্ষিকা শ্রীমতী মালবিকা ভট্টাচার্যর হাতে। তিনি আমাদের তার জায়গা থেকে কিছু বলবে, যাতে আমরা সবাই সমৃদ্ধ হব, আমাদের ভালো লাগবে লোরকা সম্পর্কে আরো কিছু কথা শুনতে। ধন্যবাদ শুক্তি। সবাইকে নমস্কার। স্প্যানিশে আমরা বলি সালুদোস a todos। আজকে আমি এই যে 3টি নাটক অনুবাদ করা হয়েছে, এই 3টি নাটক এক্ষুনি শুক্তি বলল, শুক্তি নিজের অনুবাদ করেছে লা কাসা দে বেরনার্দা আলবা, অর্পিতা মুখোপাধ্যায় অনুবাদ করেছে বোদাস দে সাংগ্রে, আর সর্বরী গড়াই অনুবাদ করেছে ইয়েরমা। আমি প্রথমে একটু লোরকার বিষয়ে কথা বলে তারপরে আমি লা কাসা দে বেরনার্দা আলবার উপর বিশেষ করে আমার যা বলবার ইচ্ছে সেগুলো আমি প্রকাশ করব। স্পেনের আধুনিক কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা কে আজকে আমাদের আলোচ্য বিষয় হিসেবে নিয়েছি। ফেদেরিকো গার্সিয়া লোরকা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার সাহিত্যকৃতির মধ্যে যেমন রয়েছে ইউরোপীয় রোমান্টিক ঐতিহ্যের অনুসারী কবিতা, তেমনি যাযাবরদের লোকগীতির দ্বারা অনুপ্রাণিত গীতিকাব্য। একই সঙ্গে তার কবিতায় ও নাটকগুলিতে ফুটে উঠেছে নিজস্ব চিন্তার প্রবাহ। সেখানে যেমন দেখতে পাওয়া যায় তার জন্মভূমি গ্রামীণ আন্দালুসিয়া, সেখান থেকে নিউ ইয়র্ক নগরী পর্যন্ত সমাজের নানান স্তরের মানুষের কথা। অন্যদিকে দেখা যায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক বার্তাবহ লোকনাট্য। লোরকার এই সমস্ত নাটকগুলিতে একনায়কতন্ত্রের বিরুদ্ধে এবং প্রগতির পক্ষে প্রচার। একদিকে যেমন সারা বিশ্বের প্রগতিশীল মানুষের সমর্থন আদায় করেছিল, তেমনি স্বাভাবিকভাবেই তাকে ফ্যাসিবাদের চরম শত্রুতে পরিণত করেছিল, যা তার জীবনের অনিবার্য মৃত্যুকে ডেকে এনেছিল। 30-এর দশক থেকে লোরকার প্রতিবাদী সুর ক্রমশ রুদ্র রূপ ধারণ করতে থাকে। বিশেষ করে নাটকের মধ্যে দিয়ে তার সেই চিন্তাধারার প্রকাশ ঘটে। তার লেখা বিখ্যাত নাটকগুলি, যেগুলো আমি এক্ষুনি বললাম, রক্তের বিবাহ, ইয়েরমা এবং বেরনার্দা আলবার বাড়ি, এই 3টি প্রধান। এগুলির মধ্যে বেরনার্দা আলবার বাড়ি নাটকটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী রূপক শ্রেণীর নাটক। এখানে বেরনার্দা আলবার চরিত্রটির মধ্যে দিয়ে তিনি সমাজের
কঠোর রীতিনীতিকে জনসমক্ষে তুলে ধরেছেন। 1936 সালে লেখা এই নাটকটি হলো লোরকার জীবনের শেষ নাটক। সে সময় স্পেনে গৃহযুদ্ধের আগুন জ্বলছে দেশময়। এক কথায় ফ্যাসিস্ট অধিনায়ক ফ্রাঙ্কোর অত্যাচারের কবলে সমস্ত স্পেনবাসী। সেই বিভীষিকার প্রতীক বের্নার্দা আলবার অন্দরমহল। বিধবা বের্নার্দা এক নৃশংস ডিক্টেটর। মেয়েদের শাসন করে সে নিজেকে ক্ষমতায় প্রমত্ত। কিন্তু এমন দিন আসে যখন তার সব থেকে ছোট মেয়ে আদেলা তার মায়ের লাঠিটা ভেঙে দিয়ে এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই আদেলাই হলো লোরকার মানস কন্যা। নিজের জীবন বলি দিয়ে আদেলা বিজয়িনী। লোরকা জীবনের শেষ লগ্নে এসে বহু নাটক লিখেছিলেন, পরিচালক হয়ে মঞ্চস্থ করলেন, আবার কখনো নিজে অভিনয় করলেন নাট্য দলের নেতৃত্বে থেকে। এইভাবে দেশের অঞ্চলে অঞ্চলে বহু এলাকায় মানুষের জনচেতনা জাগ্রত করার লোরকা চেষ্টা করেছিলেন। ফ্যাসিসবাদের বিরুদ্ধে তার এই প্রচেষ্টা এক বিরল নজির হিসাবে উল্লেখ রয়েছে। ছোটবেলা থেকেই নাটকের প্রতি লোরকার যে আলাদা রকমের ভালোবাসা ছিল সে কথা আমরা জানতে পারি তার স্মৃতিচারণ অনুষ্ঠানে তারই ভাই ফ্রান্সিসকো গার্সিয়া লোরকার কথায়। তো এবার আমরা এই তিনটি জনপ্রিয় নাটক বোদাস দে সাংরে, রক্তের বিবাহ, ইয়েরমা এবং লা কাসা দে বের্নার্দা আলবার বাড়ি, এই তিনটি নাটককে আমরা ইস্পানোফিলোসরা খুব নিপুণভাবে অনুবাদ করেছি। এবং কারা করেছে সেটা? স্প্যানিশ থেকে বাংলা অর্পিতা মুখোপাধ্যায় করেছে বোদাস দে সাংরে, সর্বরী গড়াই করেছে ইয়েরমা এবং সুপ্তি রায় করেছে লা কাসা দে বের্নার্দা আলবা। লোরকার বিখ্যাত এই তিনটি নাটকের শেষের দিকে বের্নার্দাকে লোরকা প্রতিস্থাপন করেছেন জল্লাদ ফ্রাঙ্কোর প্রতিচ্ছবি হিসেবে। সুপ্তি রায় অনুবাদের মাধ্যমে মূল নাটকের ভাবধারাকে যথাযোগ্য উপস্থান করেছে। অত্যন্ত সুচারু এবং নিখুঁতভাবে নাটকের প্রতিটি চরিত্রকে সুক্তি ফুটিয়ে তুলেছে। অনুবাদের সময় সুক্তির ভাষা আর কলবের আঁচড়ে চরিত্রগুলি যেন জীবন্ত রূপ পেয়েছে। এক কথায় বাংলার দৈনন্দিন কথ্য ভাষার প্রয়োগের মাধ্যমে বাঙালি পাঠককুলের হৃদয়গ্রাহী হয়ে উঠেছে এই নাটক। বের্নার্দা আলবার বাড়ি নাটকটির প্রত্যেকটি চরিত্রকে তাদের নামের দ্বারা বিশ্লেষণ করা যেতে পারে, বিশেষ করে বের্নার্দার 5টি মেয়ে। এখানে নাটকীয় চরিত্র হিসেবে এই 5টি মেয়ের কথা বলা হয়েছে। তাদের নাম দিয়েই আমরা তাদের পরিচয় পাই। তারা যেন তাদের নামের যথাযথ প্রতীক হয়ে উঠেছে। সব থেকে বড় মেয়ে আঙ্গুস্তিয়াস, এই নামের অর্থ হলো চাপা কষ্ট। আঙ্গুস্তিয়াস যে তার জানতো যে তার বয়স হয়েছে, কিন্তু তার সম্পত্তির লোভে তার থেকে বয়সে অনেক ছোট সুদর্শন পুরুষ পেপে তাকে বিবাহ করতে চাইছে। সবকিছু জেনেও আঙ্গুস্তিয়াস নীরব থেকেছে। দ্বিতীয় মেয়েটির নাম ভগবান যিশুর অনুগামী মারিয়া মাগদালেনার নামের অনুসারে।
সে খুব শান্ত প্রকৃতির, একেবারে নির্বিকার ও ভালো মেয়ে হিসাবে দেখতে পাচ্ছি আমরা তাকে। এই নাটকে তৃতীয় মেয়ে আমেলিয়া, যার অর্থ হলো পরিশ্রমী। সে সকলকে সাহায্য করতে ভালোবাসে। আর এই নাটকের চতুর্থ মেয়েটি, তার নাম মার্তিরিও, যার অর্থ হলো যন্ত্রণা। স্বভাবে সে খুব হিংসুটে প্রকৃতির। এখানে তার নামের সার্থকতা সম্পূর্ণ হয়েছে তার চরিত্রের মধ্য দিয়ে। সে দেখতে খুব কুৎসিত, তাই সে বুঝতে পেরেছিল যে পেপের প্রতি সে আকৃষ্ট হলেও পেপেকে পাওয়া তার কাছে অসম্ভব ব্যাপার। তাই বাগদত্তা বড় বোন আঙ্গুস্তিয়াসের বালিশের তলা থেকে পেপের ছবি চুরি করেছিল, আর তারই মিথ্যার কবলে পড়ে আদেলার মৃত্যু ঘটে। সবচেয়ে ছোট এই আদেলা, তার নামের অর্থ উন্নত চরিত্র। আসলে স্প্যানিশে আদেলান্তে শব্দ থেকে ওর নামের উৎপত্তি। অর্থ হলো যে নির্ভয়ে এগিয়ে চলে। সত্যি তো, আদেলা নির্ভয়া। এরপর দেখা যাক বের্নার্দার বৃদ্ধ মা মারিয়া খোসেফার চরিত্র। এই চরিত্রটি পাঠকের হৃদয়ে করুণ রসের সঞ্চার করে। 80 বছরের বৃদ্ধা আসলে পাগল নয়, কিন্তু তাকে জোর করে পাগল বন্দি করে রেখেছে বের্নার্দা। জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তিনি নতুন ভোরের স্বপ্ন দেখার সাহস রাখেন। সে স্বপ্ন আসলে মুক্তির স্বপ্ন, যেখানে তাকে আর কারো অধীনে বন্দী থাকতে হবে না। এই চরিত্রের মধ্যে লোরকা যেন অত্যাচারিত স্পেনবাসীকে তুলে ধরেছেন। ডিক্টেটর ফ্র্যাঙ্কোর অধীনে থেকে তারা যেমন স্বাধীন স্বপ্নের স্বপ্ন দেখে, ঠিক তেমনই অত্যাচারী বের্নার্দার অধীনে মারিয়া খোসেফা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। এই নাটকের অপর একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো লাপন্সিয়া। সে পরিচারিকা হওয়া সত্ত্বেও ক্রমশ বের্নার্দার সঙ্গিনী হয়ে ওঠে। কেবলমাত্র সেই বের্নার্দাকে উপদেশ দেওয়ার সাহস রাখে, সত্যটাকে বুঝিয়ে বলতে পারে সে। বের্নার্দা তার কথা কখনো শোনে, আবার কখনো না শুনে অপমানও করে। এই চরিত্রটির মধ্যে লোরকা বিবেকের প্রতিচ্ছবি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এছাড়া অপর একটি বিশেষ চরিত্র হলো নাম গোত্রহীন একটি অবিবাহিত মেয়ে। অবিবাহিত অবস্থায় গর্ভবতী হওয়ার অপরাধে গ্রামবাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে মারে। এইভাবে লোরকা এই নাটকের চরিত্রগুলিকে সমাজের বাস্তব জীবনের সাথে জীবন্ত করার চেষ্টা চালিয়েছিলেন। সবশেষে বের্নার্দার চরিত্রকে আমরা দেখব, যে এই পরিবারের মা। আমরা সাধারণত মায়ের আসন চিহ্নিত করি দয়া, মায়া, করুণা, ক্ষমাবোধের প্রতীক হিসেবে, কিন্তু লোরকার এই নাটকে মায়ের প্রতিরূপ ফুটে উঠেছে যেন ক্ষমতালোলুপ, নরখাদক, রক্তপিপাসু এক রাক্ষসী রূপে। কিন্তু লোরকাকে অন্য একটি নাটক রক্তের বিবাহতে মায়ের প্রতিরূপ দেখতে পাই আমরা একজন স্নেহময়ী, মমতাময়ী মা রূপে। তবে কেন তিনি বের্নার্দা আলবার বাড়ি নামক শেষ নাটকে মায়ের ভূমিকাকে এমন এক ভয়ঙ্কর রূপে প্রতিস্থাপন করলেন? বলা যেতে পারে ফ্যাসিস্ট সরকারের প্রতিভূ অত্যাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর জ্বলন্ত রূপকে ফুটিয়ে তোলাই লোরকার আসল উদ্দেশ্য ছিল। এই কারণেই আমরা এই নাটকে মায়ের প্রথাগত
সামাজিক পারিবারিক রূপকে দেখতে না পেয়ে প্রতিকূল স্রোতের অন্য এক মায়ের রূপকে আমরা দেখতে পেয়েছি। লোরকা ইতিপূর্বে সমস্ত কবিতা এই লেখায় প্রচ্ছন্ন ভাবে তার প্রতিবাদের সুর চড়িয়েছেন, কিন্তু এই নাটকটিতে স্পষ্টভাবে প্রতিবাদের সুরকে জনসমক্ষে এনেছেন, নাটকটি মঞ্চস্থ করেছেন। বিশেষত তার এই নাটকে প্রতিবাদী সুর হিসেবে যে মেয়েটি আদেলা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, আসলে সেই মেয়েটি তার মধ্যেই লুকিয়েছিল লোরকার প্রতিবাদী হাস্যস্বর। নাটকের শেষ দৃশ্যটি পাঠকের মনকে সব থেকে বেশি নাড়া দেয়, কারণ সেখানে বের্নার্দা তার মেয়ে আদেলার মৃত্যুতে শোক প্রকাশ না করে মেয়ের কুমারিত্ব বজায় আছে জেনে বেশি গর্ববোধ করে। আমরা এখানে দেখব নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্য, সেখানে নিজের মেয়ে আদেলার মৃতদেহ দেখে ঘরের দরজা ভেঙে ঢুকে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে বের্নার্দা চিৎকার করে ওঠে, আমার মেয়ে নিষ্কলঙ্ক কুমারিত্ব নিয়ে মরেছে, ওকে ওর ঘরে নিয়ে যাও, কুমারীর সাজে সাজাও ওকে, কোনো কথা নয়, আমার মেয়ের সতীত্ব অক্ষুণ্ণ। ভোর হলে সবাই যেন এটা জানতে পারে, সবাই যেন ঘন্টা বাজানো হয় গির্জাতে, একদম কান্নাকাটি নয়, মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতে হবে। চুপ চুপ বলেছে, কিন্তু কাঁদবার অনেক সময় পড়ে আছে, যখন আর কেউ থাকবে না তাদের কাছে, আমরা তখন ডুবে যাব শোকের সমুদ্রে। এখন একটাই কথা, আদেলা বের্নার্দা আলবার ছোট মেয়ে, তার কুমারিত্ব বজায় রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি এখানেই শেষ করছি, নমস্কার। আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের কথা জানি না, কিন্তু আমরা একবারে মন্ত্রমুগ্ধ হয়ে প্রফেসরের কথাগুলি শুনছিলাম। আমরা এই নাটক ত্রয়ীর আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে যাব। লোরকার এই তিনটি নাটকের মধ্যে বের্নার্দা আলবার বাড়ি বা লা কাসা দে বের্নার্দা আলবাটা সর্বশেষ লেখা নাটক। এই তিনটি নাটকের মধ্যে সর্বপ্রথম এই রুরাল ট্র্যাজেডিজ এর সর্বপ্রথম নাটক ছিল বোদাস দে সাংগ্রে বা রক্তের বিবাহ, তারপরে ইয়েরমা। এই তিনটি নাটকের মধ্য দিয়ে লোরকা যা কবিতায় বলেছেন অনেক সূক্ষ্মভাবে, নাটকে সেটা অনেক স্পষ্টভাবে তুলে ধরেছেন। তা হচ্ছে, মানুষের জীবনের সবচাইতে বড় অভিশাপ হচ্ছে অবদমন, অন্যকে দমিয়ে রাখা। সেটা কখনো খুব সূক্ষ্ম সামাজিক চাপের মধ্য দিয়ে হয়, বা কখনো স্বৈরাচারী শাসকদের ফরমানের মধ্য দিয়ে হয়, কিন্তু এই অবদমনই হচ্ছে স্বাধীনতার এবং মানুষের ভালোবাসার সবচেয়ে বড় শত্রু। তো কিভাবে এই নাটকগুলিকে উনি মানে মানুষের নাটক, ভালোবাসার নাটক এবং প্রতিবাদের নাটক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেইগুলি নিয়ে আমাদের আলোচনাটা আরেকটু এগিয়ে চলবে। এরপরে লোরকার যে এই সিরিজের যে প্রথম নাটক বোদাস দে সাংগ্রে বা রক্তের বিবাহ, এই নাটকটিকে নিয়ে আলোচনা করবে আমাদের লোস ইস্পানোফিলোজের কেন্দ্রীয় গ্রুপের সদস্য সর্বরী বড়াই। ধন্যবাদ সুপ্রীতি। ফেদেরিকো গার্সিয়া লোরকার বোদাস দে সাংগ্রে, অর্পিতা মুখোপাধ্যায়ের অনুবাদে রক্তের বিবাহ নাটকটি প্রথমবার মঞ্চস্থ হয় 1933 সালের 8ই মার্চ, অর্থাৎ প্রায় 100 বছর আগে। আলমেরিয়া অঞ্চলের সংবাদপত্রে প্রকাশিত একটি ঘটনা, যেখানে বিয়ের আগের দিন একটি মেয়ে পালিয়ে যায় তার পূর্ব প্রেমিকের সঙ্গে, এবং বরের বাড়ির লোকজনেরা তাদের তাড়া করে, খুঁজে বের করে তাদের, এবং প্রেমিকটি নিহত হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে 5 বছর পর লোরকা রচনা করেন বোদাস দে সাংগ্রে বা রক্তের বিবাহ। বিবাহ যেহেতু একটু সামাজিক অনুষ্ঠান, তাই নাটকের চরিত্রগুলো আমাদের সামনে আসে তাদের সামাজিক পরিচয়,
নাটকে তারা নামহীন। বর, বরের মা, কনে, কনের বাবা, বরের প্রতিবেশী, কনের পরিচারিকা, বিবাহ অনুষ্ঠানে আগত অতিথিরা, বালিকা, কিশোর কিশোরী, কাঠুরিয়া। আর এই নামহীন জগতের বিপরীতে দাঁড়িয়ে একটি চরিত্র, সমাজে যার সম্পর্কের কোনো স্বীকৃতি নেই, বিবাহ অনুষ্ঠানে রক্ত ঝরে যার কারণে, একটিমাত্র চরিত্র যার নাম নাট্যকার আমাদের জানিয়েছেন, সে হলো কনের প্রেমিক, লিওনার্দো ফেলিক্স। তার সূত্র ধরেই আসে আরো দুটো চরিত্র, লিওনার্দের স্ত্রী এবং তার শাশুড়ি। ছুরি, ঘোড়া, চাঁদ, রক্ত, নদী, ভিখারি নিবেশী মৃত্যু, এরা রূপক, প্রতীক, চিত্রকল্পের আবরণ সরিয়ে হয়ে ওঠে নাটকের চরিত্র। রক্ত এ নাটকে কেবল মৃত্যুর প্রতীক নয়, সম্পর্কের প্রতীক, ভালোবাসার প্রতীক। বিবাহের মাধ্যমে বর কনের রক্ত মেশে, রাস্তার মাঝে মৃত সন্তানকে পড়ে থাকতে দেখে মা তার রক্তে হাত ভিজিয়ে চাটে, কারণ সেটা তার নিজের রক্ত। অতীতে রক্ত ঝরার কথা শুনিয়ে আর ভবিষ্যতে রক্ত ঝরার আশঙ্কা নিয়ে শুরু হয় এই নাটক। নাটকের মধ্য দিয়ে ফুটে উঠেছে আন্দালুসিয়ার সমাজ চিত্র। প্রতিবেশী আসে বরের মায়ের সঙ্গে দেখা করতে, কালো ওড়না মাথায়, কারণ তারও বাড়ির কেউ সামাজিক হিংসার বলি। বর একটি 20-21 বছরের তরুণ, নিজের পরিশ্রমে সে সম্পত্তি বাড়িয়েছে, এখন সে বিয়ে করতে চায় এমন একটি মেয়েকে যার একটি পূর্ব প্রেমিক ছিল, কিন্তু প্রাণোচ্ছল ছেলেটি সেসবে কোনো আমল দেয় না। তার মা সবসময় স্বামী সন্তানের শোকে আচ্ছন্ন, একমাত্র ছেলের জীবনের আশঙ্কায় সন্ত্রস্ত। তরুণ ছেলেটি চায় সব ভুলে এগিয়ে যেতে। বরের মা, যার বিবাহিত জীবন মাত্র 3 বছরের, স্বামীকে হারিয়ে সমাজের রীতি মেনে তিনি প্রায় গৃহবন্দী, নিঃসঙ্গ। স্বপ্ন দেখেন একটি মেয়ে, হিংসা হানাহানি যাকে কেড়ে নেবে না, মায়ের সঙ্গী হয়ে সে ঘরে থাকবে। সামাজিক হানাহানি সূত্র ধরে আসে ছুরির কথা। নাটকের প্রথমেই দেখি মায়ের হাতে ছুরি, মায়ের কাছে ছুরি, বন্দুক, কাস্তে, নিড়ানি, রক্ত, মৃত্যু সবই এক পর্যায়ে। কনের বাড়িতে বিয়ের কথা বলতে গিয়েও আসে ছুরির প্রসঙ্গ। মেয়ের বাবা জানান সেখানকার অনুর্বর জমিকে তিনি উর্বর করেছেন। কনের বরের মা কিন্তু এই সম্পর্ক স্থাপনে কিছুটা সংশয় আছে, কারণ কনের পূর্ব প্রেম, এবং তিনি জানেন যে কনের যে পূর্ব প্রেমিক যে ছিল সে ফেলিক্স পরিবারের সঙ্গে তাদের চিরশত্রুতা। মাতৃহীন মেয়েটির জীবনে প্রথম প্রেম লিওনার্দো। ফেলিক্স পরিবারের জমির পরিমাণ সামান্য, সেই কারণে কনের বাবা বিবাহে রাজি হননি। লিওনার্দো বিয়ে করে কনেরই এক ছোট বোনকে। অন্তর্দ্বন্দ্বে পুড়তে থাকে দুটো হৃদয়। কনে তাই খুঁজে নিতে চায় অন্য কাউকে, খুঁজে নেয় বটে, কিন্তু মন মানে না। লিওনার্দোকে সে দূরে সরিয়ে দিতে পারে না। অজানা আশঙ্কায় সে অসহিষ্ণু হয়ে ওঠে। এই নাটকে লিওনার্দোই একমাত্র চরিত্র যে নিজের ইচ্ছায় চলে। তার মানে এই নয় যে তার নিজের ইচ্ছার মূল্যই বেশি, তা নয়। বাকি চরিত্রেরা যেন নিয়তির হাতের পুতুল, এদের জীবনে ঘটনা ঘটে, লিওনার্দো ঘটনা ঘটায়। মায়ের জীবনে সবই ঘটে অন্যের ইচ্ছায়, কনে চালিত হয় অনিয়ন্ত্রিত আবেগে। লিওনার্দো অবহেলা করে তার স্ত্রীকে, ঘোড়া ছুটিয়ে আসে কনের সঙ্গে দেখা করতে। এইসবের ফল ভোগ করে নাটকের সবচেয়ে অসহায় চরিত্র, লিওনার্দোর স্ত্রী। সে তার শিশু সন্তানকে ঘুম পাড়ায় এক অনিচ্ছুক ঘোড়ার গান শুনিয়ে। ঘুম পাড়ানি গানে উঠে আসে রক্ত, নদী, কালো জল। কনের বিয়ে হয়ে যাচ্ছে বলে সে খুশি হয়। বিয়ের দিন সকালে লিওনার্দো কনের সঙ্গে দেখা করার সুযোগ করে নেয়। কনে আর লিওনার্দোর কথোপকথনে ফুটে ওঠে দুজনের অন্তর্বেদনা। সমাজকে অস্বীকার করার সাহস তারা পায়নি, সেই শাস্তি তারা ভোগ করছে নীরবে। লিওনার্দো যেন হাহাকার করে ওঠে, বলে বিয়ের পর আমি দিন রাত ভেবেছি দোষটা কার, সবসময় দেখেছি দোষটা অন্য কারো। কনে বলে আমি আমার বরকে নিয়ে দরজা বন্ধ করে থাকবো, সবার চেয়ে তাকে বেশি ভালোবাসবো। লিওনার্দো বলে সময় সবকিছু উপশম করবে আর এই দেওয়ালগুলো সব ঘটনা লুকিয়ে রাখবে, এ সত্যি নয়, কখনোই সত্যি নয়। যখন বিষয়গুলো অন্তরের গভীরে যায় সেগুলো কেউ উপড়ে ফেলতে পারে না। অসাধারণ সংলাপের অসাধারণ অনুবাদ এখানে।
লিওনার্দো আরো বলে, শাস্তি তো আমরা পাচ্ছি, সবচেয়ে বড় শাস্তি। Cagliari quemarse es el castigo más grande que nos podemos echar encima, অর্থাৎ আকাঙ্ক্ষায় পুড়তে পুড়তে মুখ বুজে থাকা হলো দুনিয়ার কঠিনতম শাস্তি। লোরকার রচনা এখানে দেশ কাল পাত্রের সীমা ছাড়িয়ে যায়। কনের বিয়ের পরেই লিওনার্দো ঘোড়ায় চলে তাকে নিয়ে পালিয়ে যায়। বর কনের যুগল নাচের আসরে কনেকে খুঁজে পাওয়া যায় না। লিওনার্দোর স্ত্রী এসে জানায় তাদের পালিয়ে যাবার কথা। আমাদের চমকে দিয়ে কনের বাবা বলে ওঠেন, এর চেয়েও কই ঝাঁপ দিল না কেন? বনের পথে লিওনার্দো কনে রাতের বেলা কাঠুরিয়াদের কথোপকথনে ধরা পড়ে তাদের আসন্ন বিপদের কথা। কাঠুরিয়ারা যেন নতুন সমাজের প্রতীক। তারা চাইছে দুই প্রেমিক প্রেমিকা যেন নিরাপদে পালিয়ে যেতে পারে। যদিও বরের বাড়ির লোকজন তন্ন তন্ন করে খুঁজছে বনভূমি। কাঠুরিয়ারা বলে, শরীরের সব রক্ত বার করে দিয়ে মরে যাওয়ার চেয়ে পচা রক্ত নিয়ে বেঁচে থাকাই বেশি ভালো। তারা জানে একমাত্র অন্ধকারই হতে পারে প্রেমিক যুগলের বন্ধু, তাই তারা চাঁদকে লুকিয়ে থাকতে বলে। কিন্তু চাঁদ, লোরকার নাটকে মৃত্যুর প্রতীক চাঁদ, সে কিন্তু লুকিয়ে থাকে না। ওদিকে নিঃসঙ্গ মৃত্যু ভিখারিনীর বেশে খুঁজছে তার শিকার। চাঁদ উজ্জ্বল হয়ে দেখা দেয়, বাতাসে সে ছুরি ভাসিয়ে দেয়, বলে, এই রাতই আমার গায়ে লাগিয়ে দেবে মধুর রক্তের পরশ। আর বাতাসের চওড়া পায়ের নিচে যেখানে আগাছাড়া দলবদ্ধ, সেখানেও। কে লুকিয়ে আছো ওখানে? বেরিয়ে এসো বলছি। তোমার পালানোর কোনো পথ নেই। তোমার ঘোড়া হীরের মতো ঝলমল করবে আজ। আমি তাকে আলোয় উদ্ভাসিত করব। তাদের অন্য রূপ দেখি আমরা। লিওনার্দের স্ত্রীর মুখে আমরা শুনতে পাই যে লিওনার্দের মৃত্যুর খবর আসে লিওনার্দের স্ত্রীর মুখে। লিওনার্দের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় যেন তারও। সমাজের অনুশাসন নেমে আসে তার মায়ের মুখে। মা নিজের মেয়েকে বলেন, তুমি তোমার বাড়িতে থাকবে, একাকী শুধু কাঁদবে। ধীরে ধীরে বুড়ো হবে, কিন্তু দরজা একেবারে বন্ধ থাকবে। কেউ ঢুকবে না বাড়িতে, না জীবিত না মৃত। বরের মা কিন্তু লিওনার্দের স্ত্রীকে তুলনা করেন, বলেন পৃথিবীর আয়নার সঙ্গে। বলেন, তুমি হলে পৃথিবীর আয়না, তোমার দুহাতের জল রূপান্তরিত হয়েছে শোকে। মেয়েটির জন্য কোনো সান্ত্বনাই যেন যথেষ্ট নয়। বরের বাড়িতে কনে আসে, বরের মাকে সে বলে, আমি পালিয়ে গিয়েছিলাম পরপুরুষের সঙ্গে, আমি পালিয়েছিলাম, তুমিও ঠিক আমার মতোই পালিয়ে যেতে। সে আরো বলে, আমি পালিয়ে যেতে চাইনি, তোমার ছেলেই ছিল আমার শেষ আশ্রয়, কিন্তু অন্য একটা হাত আমাকে টেনে নিয়ে গেল। এভাবেই ও আমাকে চিরটা কাল আকর্ষণ করে যেত। নিজেকে জয় করাই সবচেয়ে কঠিন। ন্যায় অন্যায় বোধ আমাদের সকলেরই থাকে, কিন্তু কোনো এক অপ্রাপ্তি টেনে নিয়ে যায় স্রোতের বিপরীতে। তাকে অগ্রাহ্য করার শক্তি সকলেই থাকে না। আর এই মাতৃহীন নির্জন পরিবেশে বেড়ে ওঠা সঙ্গীহীন মেয়েটির পক্ষে প্রথম প্রেমকে অস্বীকার করা তো প্রায় অসম্ভব। সে কিন্তু বরের মায়ের কাছে মৃত্যু চায়, মায়ের সঙ্গে বসে কাঁদতে চায়। সন্তানের মৃতদেহ দর্শনের পর মাও যেন ক্ষমা করে দেন মেয়েটিকে। গভীর শোক তাদের কাছাকাছি আনে। আবার ফিরে আসে প্রথম দৃশ্যের সেই ছুরির কথা। মানুষের কলঙ্কিত আবিষ্কার, ছোট্ট একটা ছুরি, গোটা নাটক জুড়ে যার নীরব উপস্থিতি। শর্বরীর কথা আমরা সবাই শুনলাম, বলতে পারি মুগ্ধ হয়ে শুনলাম। এখন কিছু বলবো, কিন্তু এখন নয়, পরে বলবো। যে এখন ইয়েরমা নাটকটি, যেটি এই সিরিজের নাটকের মাঝখানের নাটক, এবং এই দুটি নাটক বোদাস দে সাংগ্রে এবং লা কাসা দে বেরনার্দা আলবাতে যেমন হিংস্রতা, ভায়োলেন্স অনেক প্রকট ভাবে এসেছে, ইয়েরমাতে তো তা আসেনি, কিন্তু আছে। তো ইয়েরমা নিয়ে আলোচনা করবে অর্পিতা মুখোপাধ্যায়। ইয়েরমা নাটকটি অনুবাদ করেছে শর্বরী গড়াই, এটি নিয়ে আলোচনা করবে অর্পিতা মুখোপাধ্যায়।
নমস্কার সকলকে। আহ, নাটকটা শুরু করার আগে আমার একটা কথা বলার আছে, আলোচনা করার আগে। আমার হাতে ইয়েরমা নাটকটা সর্বরীর অনুবাদে। এই প্রচ্ছদটা সম্পর্কে আমার বলার আছে। প্রচ্ছদে আহ শুক্তি খুব সুন্দর করে যেটা লিখেছিল, যেটা এক্ষুনি সর্বরী উচ্চারণ করলো, আকাঙ্ক্ষায় পুড়তে পুড়তে মুখ বুজে থাকা হলো দুনিয়ার কঠিনতম শাস্তি। এবং তিনটে নাটকেই কিন্তু এটা অসম্ভব প্রকট, এবং ইয়েরমাতে এটা মানে এটা জ্বলন্ত উদাহরণ ইয়েরমা নাটক। আরেকটা কথা বলতে চাই, যেটা আমরা পরেও হয়তো বলতে পারতাম, কিন্তু এখন আবার বলছি। এই যে আমার হাতে যে বইটি, সেই বইটার রংটা হচ্ছে ধূসর। এটাও খুব সুপরিকল্পিত ভাবে শুক্তি এই বইয়ের প্রচ্ছদটার করেছিল ধূসর, ইয়েরমার। বোদাস্তে সাংগ্রে বা রক্তের বিবাহ লাল, এবং কাসা দে বেরনার্তা আলবা, যেটা শোকের আবহ পুরোটাই, সেটার রং কালো। এই প্রচ্ছদ গুলোও ভারী প্রতীকী। এটা আমার বলতে ইচ্ছে হলো আমার বক্তব্য শুরু করার আগে। এবার ইয়েরমা, ইয়েরমা শব্দটার অর্থ হচ্ছে বন্ধা, বন্ধা নারী। এবং একজনকার নাম কখনো ইয়েরমা হতে পারে না, তাহলে নাটকের নাম এবং তার কেন্দ্রীয় চরিত্রের নামটা ইয়েরমা কেন? এটা কিন্তু একেবারেই প্রতীকী নাম, যেটা আমাদের প্রফেসররা মালবিকা ভট্টাচার্য বলতেন যে কাসাদি বেরনার্তা আলবা ছাড়া প্রত্যেকটা নামই কিন্তু, মানে তার 5টা কন্যার নামই কিন্তু খুব অর্থবহ। বোদাস্তে সাংগ্রেতে একজন ছাড়া কারোরই নাম নেই, এবং অদ্ভুতভাবে ইয়েরমা নাটকে কেন্দ্রীয় চরিত্রকে বন্ধা নারী হিসেবে সম্বোধন করা হচ্ছে। বাকি প্রতিটি চরিত্রের কিন্তু নাম আছে। একটা ধোপানিদের কোরাস আছে, মানে যেটা গ্রিক কোরাসের মতো, সেটা ছাড়া প্রায় প্রত্যেকটা চরিত্রেরই নাম আছে। তো এবার ইয়েরমার কাহিনীটা কি? কাহিনীটা আমরা দুটো বাক্যে বলে দিতে পারি। এক, নারীর মাতৃত্বের আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা চরিতার্থ না হওয়ার বেদনা, এইটুকুই কিন্তু কাহিনী। তাহলে লোরকা কি দিলেন আমাদের? প্রত্যেকটা পরতে পরতে কেন আমরা এখনো আকর্ষণ বোধ করি এই নাটকটার প্রতি, সেটা হচ্ছে যে এই নাটকের কেন্দ্রীয় চরিত্রকে যে ইয়েরমা বলা হচ্ছে, সে কার কাছে ইয়েরমা? ইয়েরমাটা তার কাছে কি হয়ে যাচ্ছে? একটা এই প্রতীকী নামটা তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সমাজের চোখে সে ইয়েরমা, সে মানে বন্ধা, বা আরো রূঢ় ভাষায় বলতে গেলে বাঁজা। যেভাবে একটি মেয়েকে আঘাত করা হয়, সে তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে ইয়েরমা, এমনকি ক্রমশ সে নিজের কাছেও ইয়েরমা হয়ে যাচ্ছে। এটাই তার আর একটা অস্তিত্ব পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে ভয়ঙ্কর মনে হয়। এই ভয়ঙ্করত্ব কিন্তু সর্বরী তার ভূমিকাতেও বলেছে, যে এখনো কিন্তু এই ঘটনা, এবং এই ঘটনা নিয়ে একটি মেয়েকে দোষারোপ করা, তার পুজো দেওয়া, বিভিন্ন জায়গায় গিয়ে ভয়ঙ্কর ভাবে তাকে নানান পরীক্ষা দিতে হওয়া, এগুলো কিন্তু আজও একেবারে আমরা 2024 সালে দাঁড়িয়ে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি দেখি। আমাদের হ্যাঁ, আমরা বলবো আধুনিক সমাজে অনেকে সন্তানই চায় না, কিন্তু সেটা অন্য কথা, সেটা অন্য প্রসঙ্গ। কেন চায় না, কি চায় না, সেটা একেবারে অন্য কথা। কিন্তু একটি মেয়ে যে আজও সমাজে রক্তচক্ষু পেরিয়ে যেতে পারে না, সেটার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। আমরা আরেকটু খুঁজবো যে লোকে কি শুধু এইটুকুই বলতে চাইলেন, না আরো কিছু বললেন। এবার আমরা নাটকটা ধরে যদি একটু এগোই, সেটা হচ্ছে প্রথম দৃশ্যটাই একটা স্বপ্ন দৃশ্য। কি হচ্ছে সেখানে? সেখানে ইয়েরমা আর তার স্বামী খুয়ান, তারা নিদ্রিত। স্বপ্নে এক মেষপালকের কোলে একটি বাচ্চা। স্বপ্নটা অবশ্যই ইয়েরমাই দেখছে, এবং সে একটা গান, যেটা একটা কন্যা সন্তানকে নিয়ে একটা যে গান, সেই গানটা গাওয়া, মানে গানটা সে শুনতে পাচ্ছে, ঘুমের মধ্যেই শুনতে পাচ্ছে। এবং এখানে লোরকা কতখানি
স্পেসিফিক। তিনি একটা কথা বলছেন যে প্রথমেই স্বপ্নের মতো নীল আলো মঞ্চে, তারপরেই কিন্তু সেটা বসন্ত দিনের আলোয় পরিণত হলো। ইয়েরমা আর তার স্বামী খুয়ান জেগে উঠছে এবং ইয়েরমা তার স্বামীকে জিজ্ঞেস করছে, তুমি শুনতে পাচ্ছ, তুমি গানটা শুনতে পাচ্ছ? কিন্তু তার স্বামী কি উত্তর দিচ্ছে যে সময়, ভেড়ার পালগুলো বেরিয়ে গেছে। মানে ইয়েরমার কথা তার শ্রুতি গোচরই হচ্ছে না। এইরকম একটা মেটেরিয়ালিস্টিক স্বামী, যার খালি সম্পত্তি, জমি, ভেড়া এইসব দিয়েই সে সময় কাটায়। অসম্ভব বস্তুবাদী সে। স্ত্রীর প্রতি তার কোনো আকর্ষণ আমরা দেখি না, অথচ মেয়েটি তার কাছে মনোযোগ এবং ভালোবাসাই দাবি করে এবং সেটাই সে চেয়ে এসেছে। কিন্তু স্বামীর ঔদাসীন্য তাকে প্রতি পলে পলে আঘাত করেছে। প্রথমেই দেখছি সে খুয়ান কি বলছে যে আমাকে খেতে সারা রাত কাটাতে হবে, কারণ আমার ক্ষেত শুকিয়ে যাচ্ছে, খেতে জল দিতে হবে। লোরকা কি এখানে ইঙ্গিত দিয়ে দিলেন যে খুয়ানের খেতে বীজ বপন করার ক্ষমতা নেই? নাটকটা এগিয়ে চলে। সন্তান সম্ভবা এক বন্ধু মারিয়া, তার প্রতি আমরা ইয়েরমার যে আকুলতা দেখতে পাই, সে উদ্বিগ্ন তার যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়, এবং সে কিন্তু ভীষণভাবে তাকে নানান রকম উপদেশ দিচ্ছে। এবং সে কি করছে, তার বান্ধবীর সন্তানের জন্য সে কিন্তু জামা কাপড় তৈরি করছে। এইবার আমরা দেখি ইয়েরমার কিশোরী বেলার সাথী ভিক্টরকে। ভিক্টরের সঙ্গে তার একটা আকর্ষণ ছিল, ভিক্টরের প্রতি একটা বন্ধুত্ব ছিল, এবং সেটা কিন্তু রয়ে গেছে। সেই বন্ধুত্ব সেই ভিক্টরেরও রয়েছে, তারও রয়েছে, কিন্তু সেটা কিন্তু কোনো অসামাজিক সম্পর্কের প্রতি কিন্তু ইয়েরমার এতটুকু আকর্ষণ নেই। এতটুকু আকর্ষণই সে তার স্বামীর কাছ থেকেই সন্তান চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুয়ান ভীষণ মেটেরিয়ালিস্টিক, আর ও কিন্তু নিজের পূর্ণতা চাইছে মাতৃত্বের মাধ্যমে। এখানে কি আমরা রবীন্দ্রনাথের যোগাযোগে কুমু আর মধুসূদনের সেই আর্টিস্টিক এবং মেটেরিয়ালিস্টিক পারসুটের একটা দ্বন্দ্ব পাই? দ্বন্দ্ব কি আমাদের সামনে চলে আসে যে এই দুটো মানুষের যে একজনকার একটা ক্রিয়েট করার, সৃজন করার একটা আনন্দ, এবং আরেকজন শুধুই সেটাকে চাপা দিচ্ছে, এবং শুধু চাপা দিচ্ছে না, নির্মম হয়ে উঠছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টরের সঙ্গে ভিক্টর গান গাইছে, ইয়েরমা গেছে তার স্বামীকে খেতে খাবার দিতে, সেখানে সে গানটা শুনতে পাচ্ছে, এবং গানটা শুনতে শুনতে সে কিন্তু তার গানে যোগ দিচ্ছে। সে তার গানে কেমন করে যোগ দিচ্ছে, সে ভিক্টর গাইছে যে porque duermes solo pastor, porque duermes solo। ভিক্টর গাইছে, কেন ঘুমোস তুই একা রাখাল ছেলে, কেন তুই ঘুমোস একা রাখাল ছেলে, আমার এই পশমের গদিতে তুই আরো ভালো ঘুমবি। এবং ও কিন্তু খুব স্বচ্ছন্দভাবে অনায়াসে ইয়েরমা সেই গানে যোগ দিচ্ছে, এবং ইয়েরমা তারপর তার বন্ধুকে বলছে, তুমি গাইছিলে? ভিক্টর বলছে, হ্যাঁ আমি। কি ভালো, কোনোদিনই তো জানতে পারিনি। না, আর কি গমগমে তোমার স্বর, যেন ঝর্ণার জলে ভরে গেছে তোমার মুখ। ভিক্টর বলছে, আমি আনন্দে থাকি। তা বটে। ভিক্টর বলছে, যেমন তুমি দুঃখী, আমি দুঃখী নই, আমার এরকম থাকার কারণ আছে। ভিক্টর এবার খুয়ানের উদ্দেশ্যে বলছে, আর তোমার বর তোমার চেয়েও বেশি দুঃখী। তার মানে সম্পদ কিন্তু তাকে কিছু দিতে পারছে না। সে যে ক্রমশই তার সম্পত্তি বাড়িয়ে চলছে, এটা কিন্তু তাকে কিছু দিতে পারছে না। ইয়েরমা উত্তরে বলছে, ও ওই রকমই, স্বভাবটাই কেঠো, স্প্যানিশে যেটা বলছে সেকো, ড্রাই, শুকনো। তো এখানে ওর সঙ্গে কথা বলতে বলতে ইয়েরমা অদ্ভুত ভাবে বলছে, আমার মনে হলো যেন একটা বাচ্চা কাঁদছে, খুব কাছে, এমন ভাবে কাঁদছে যেন ডুবে যাচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু সে কি করছে, সে কিন্তু তার সন্তানের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে রয়েছে। সে কিন্তু ভিক্টরকে, মানে ভিক্টরের সঙ্গে কোনোভাবেই আমরা যেটা বলতে পারি যে প্রেম করতে চাইছে না, না, সে তার স্বামীকেই চাইছে, যাকে সে কিন্তু কোনোভাবেই সে কিন্তু পাচ্ছে না।
কি হলো কি হলো? দাঁড়া, কোনোভাবে অর্পিতা বেরিয়ে গেছে এ থেকে। সায়ন একটু দেখো প্লিজ। কেন এরম হলো? হয়তো কোনো কিছুতে চাপ পড়ে গেছে, সেটা হ্যাঁ, মনে হচ্ছে কোথাও হাত লেগে না ওই লিভটা ক্লিকড হয়ে গেছে। অর্পিতা ও যতক্ষণ ফিরে আসছে, অর্পিতা এক্ষুনি ফিরে আসবে, কোনো একটা যান্ত্রিক গোলযোগের জন্য ওকে আমরা এক্ষুনি পাচ্ছি না। তো লোরকার নাটকের মধ্যে আমরা ইউরোপের নাটকের যে মূল ধারাগুলি, তিনটি ধারার কথা ভাবা যেতে পারে। একটা হচ্ছে একদম নাটকের মানে সবার শুরুতে যে নাটক ছিল, সেই নাটক ছিল গ্রিক ট্র্যাজেডি। সেই গ্রিক ট্র্যাজেডির প্রভাব লোরকার নাটকে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? প্রত্যেকটা নাটকে একটা করে কোরাস রয়েছে। আমাদের বোদাস দে সাংগ্রেতে আমরা দেখি কাঠুরিয়ারা কোরাসের কাজ করছে, তারা যেন ভবিষ্যৎটাকে বলে দিচ্ছে, কি হতে চলেছে, একটা আশঙ্কা, একটা আতঙ্ক। এবং তারই মধ্যে ভিখারিনী হয়ে আসছে মৃত্যু। সে কোনো ছোটখাটো ভিক্ষা নিয়ে যাবে না, সে পুরো প্রাণটাকেই নিয়ে যাবে, সেটাই তার ভিক্ষা। আমরা ইয়েরবাতে দেখছি ধোপানিদের। হ্যাঁ, সেটা আমি ফিরে এসে এসছে। গেছি, আমি ফিরে এসেছি কোনোভাবে। আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এই ধোপানিদের কথাতেই আমি আসছিলাম। ধোপানিদের কথায় আসতে গিয়ে এটা একদম গ্রিক নাটকের কোরাসের মতো, যারা তাদের গানটা দিয়ে গল্পটাকে বলে দেয়, গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। এবং এখানে কিন্তু পরিষ্কার বলছে, এবং এখানে প্রত্যেকটা দৃশ্যের প্রথমেই না একটা করে গান আছে। সেই গানটা ভীষণ সুন্দর। এখানে আমি একটু পড়ছি স্প্যানিশটা। En el arroyo frío, lavo tu cinta, como un jazmín caliente, tienes la risa. শীতল জলের ঝর্ণায় আমি তোর ফিতেখানি ধুই, তোর হাসিটি কন্যে যেন এক কুসুম গরম জুঁই। ধোপানিদের কথোপকথন একটা ভীষণ ইম্পর্টেন্ট এই নাটকে। যেমন কাঠুরিয়াদের গান বোদাস দে সাংগ্রেতে, এখানে একজন ধোপানি কিন্তু শুধুমাত্র ইয়েরমাকে বুঝতে পারছে, শুধুমাত্র একজন ধোপানির কাছেই তার সমস্তটা স্পষ্ট হয়ে উঠছে। একজন এখানে ধোপানিরা নানান ভাবে মানে তাদের গল্পটা বলছে। গল্পটা এইরকম যে খুয়ান ভিক্টরের সঙ্গে ওর এই বন্ধুত্বটা একেবারে মানতে পারে না, এবং মানতে পারে না বলে সে তার বোনেদের এনে রাখে পাহারাদার হিসেবে। ইয়েরমা কি করছে? ইয়েরমা সেই সমস্ত এড়িয়ে সে কোথায় যাচ্ছে? ঝর্ণার কাছে যাচ্ছে শীতল জল আনতে, কেননা তার ভেতরটা তো একেবারে শুকিয়ে গেছে। সে তৃষ্ণার্ত। এই তৃষ্ণা কিসের তৃষ্ণা? এই তৃষ্ণাটা কিন্তু তার সন্তান লাভের, তার পূর্ণতা পাওয়ার একটা আকাঙ্ক্ষা। সে পূর্ণ হতে চায়, মাতৃত্বের মধ্যে দিয়ে সে পূর্ণ হতে চায়। আর একটা হচ্ছে যে সে আরেকটা দিকে তার মনটা ক্রমশ বিতৃষ্ণায় ভরে যাচ্ছে। এই তৃষ্ণা এবং বিতৃষ্ণাটা আমার ভীষণ অদ্ভুত লাগছে, কারণ না তাদের সম্পর্কটা ক্রমশ খারাপ হচ্ছে। খুয়ানের সঙ্গে তার সম্পর্কটা ক্রমশ খারাপ হচ্ছে, যত তার উপর নজরদারি বাড়ছে, যত সবকিছু বাড়ছে। এবং এটা ধোপানিদের একটা কথা আমি তুলে দিচ্ছি সর্বরীর অনুবাদে। একজন ধোপানি বলছে, একটা ঘন্টা কাটে, ওই বাড়িটা যেন আরো বেশি ঠান্ডা হয়ে যায়। আর ওই ননদ দুটো ঠোঁট টিপে সাদা রং করেই যায় দেয়ালগুলোতে, তামার জিনিসগুলো ধোয়ে, কাঁচগুলো পরিষ্কার করে ভাপ দিয়ে, মেঝে পালিশ করে তেল ঢালে। যত বেশি ঝকঝক করে বাড়িঘর, তত বেশি পড়ে ভেতরে ভেতরে। প্রথম ধোপানি কিন্তু এখানে বলে দিচ্ছে লোকটার দোষ। যখন কোনো পুরুষের বাবা হওয়ার ক্ষমতা থাকে না, তখন তার উচিত বউয়ের যত্ন নেওয়া। এখানে কিন্তু আমরা দেখছি খুয়ান ঠিক উল্টোটাই করছে। সে মোটেই কিন্তু যত্নটা নিচ্ছে না, একেবারেই সে তার যত্নটা নিচ্ছে না। এবার এইভাবেই গল্পটা এগোতে থাকছে। এবং তারপরে আমরা দেখছি যে
এখানে খুয়ান সাবধান করছে, কেননা ইয়ের মা মাঝে মাঝেই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? সে সন্তান লাভের জন্য কোনো মন্দিরে যাচ্ছে, কোনো বৃদ্ধার কাছে যাচ্ছে, তাবিজ কবচ নিচ্ছে, যে যেমন নাকি আমাদের গ্রামে নানান ভাবে দেখা যায় এটা। কিন্তু ইয়ের মাকে সাবধান যখন করছে, সে তখন বলছে, সাবধান কিসের জন্য? কোনো কিছুতে তোমাকে ছোট করি না, তোমার বাধ্য হয়ে বেঁচে আছি, আর যে জন্য কষ্ট পাই সে আমি আমার নিজের রক্ত মাংসের মধ্যে গেঁথে রেখেছি। প্রত্যেকটা দিন কাটে খারাপ থেকে আরো খারাপ ভাবে। এসো আমরা চুপ করেই থাকি। আমরা যতটা ভালোভাবে নিজেদের ক্রুশ নিজে বইতে শিখে নেব, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। যদি এখন হঠাৎ বুড়ি হয়ে যেতে পারতাম আর মুখটা হয়ে যেত থ্যাঁতলানো ফুলের মতো, তোমাকে হাসাতে পারতাম, তোমার সঙ্গে জীবনটা কাটাতে পারতাম। এখন আমাকে ছেড়ে দাও আমার পেরেক গুলোর সঙ্গে। বুঝতেই পারছি আমরা ক্রুশের পেরেক গুলোর কথা বলা হচ্ছে এখানে। খুয়ান এখানে কিন্তু বলছে, আমার নিজের দোষ আছে, কিন্তু আমি শান্তি চাই, তোমার সঙ্গেই আমি সন্তুষ্ট, আমি বাইরে ঘুমোতে চাই। আর বাইরে ঘুমোতে চাই কথাটা খুব ইম্পর্টেন্ট। সে কিন্তু বউয়ের সঙ্গে ঘুমোচ্ছে না, আর চাই যে তুমিও ঘুমো। ইয়ের মা কি বলছে, কিন্তু আমি তুমি নই, পুরুষদের আর একটা জীবন থাকে, ছাগল, ভেড়া, গাছপালা, কথাবার্তা, আর মেয়েদের শুধু পোষ মেরে থাকতে হয়, পোষা জিনিসের যত্ন নিতে হয়। খুয়ান তখন বলছে যে কেন, তোমার ভাইয়ের একটা ছেলেকে নিয়ে এসো না, আমি আপত্তি করব না। কিন্তু এর মা নিজের সন্তান চায়, নিজের মধ্যে থেকে সন্তান চায়, ভাইয়ের ছেলেকে সে চায় না। এবং এর মা কি বলছে, আমি জল খেতে চাই, না আছে জল, না আছে গ্লাস। আমি পাহাড়ে চড়তে চাই, আমার পা নেই। আমি আমার সায়া সেলাই করতে চাই, সুতো খুঁজে পাই না। এই যে একটা অসম্ভব যন্ত্রণা। এবং এখানে কিন্তু আমরা আরেকটা কথা বুঝতে পারি, খুয়ানেরও কিছু করার নেই। খুয়ানেরও কিছু করার নেই, কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়, সেটা হচ্ছে সমাজ কিন্তু কখনোই একজন পুরুষের পৌরুষত্বহীনতার দিকে কিন্তু আঙুল তোলে না, তারা কিন্তু আঙুল তোলে মেয়েটির দিকে। এখানে কিন্তু লোরকার মধ্যে যে নারী মনটা ভীষণভাবে প্রকট, সেটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এবং তাদের রিলেশনশিপটা ক্রমশ একদম টক্সিক হয়ে যাচ্ছে। যে টক্সিসিটি আমরা জানি যে একটা প্রচন্ড অবদমন থেকে আসে। এবং যখন খুয়ান সন্দেহ করছে, তখন ইয়ের মা কি বলছে, এসো আমার কাছে এসে আমার জামা কাপড় শুকে দেখো, এসো তুমি দেখো, যদি এমন কোথাও কিছু পাও যা তোমার নয়, যা তোমার শরীরের নয়, আমাকে রাস্তার মাঝখানে ন্যাংটো করে থুতু ছিটিও, আমার সঙ্গে যা খুশি করো, আমি তোমার বউ, কিন্তু খবরদার আমার বুকে অন্য কোনো পুরুষের নাম লেখার সাহস দেখাবে না। এবং খুয়ান কার কথা বলছে? লোকেদের কথা বলছে, খুয়ান কিন্তু নিজের কথা বলছে না। এবার শেষকালে আমরা দেখতে পাই ওরা গেছে এমন একটা ধর্মস্থানে, ওরা যায়নি, ইয়ের মা গেছে, তার সঙ্গে সঙ্গে খুয়ানও গেছে, যেখানে অনেক রকম অনৈতিক কাজকর্ম হয়। পুরুষেরা যায়, অনেক নারীরা যায় তাদের সন্তান লাভের আকাঙ্ক্ষায়, সেখানে অনেক কিছু ঘটে। এবং সেখানে কিন্তু ইয়ের মা গিয়ে কি করছে, ইয়ের মা কিন্তু যখন খুয়ানকে কাছে পাচ্ছে, তারা আলিঙ্গনাবদ্ধ হচ্ছে, তখন কিন্তু সে তার স্বামীর গলা টিপে হত্যা করছে, তার অনাগত সন্তান সম্ভাবনাকে সে হত্যা করছে। কেননা কোনোদিনই সে পরপুরুষের কাছ থেকে সন্তান চায়নি। এবং কি বলছে শেষকালটায়, আমি ঘুমোতে যাচ্ছি, আর আমি লাফিয়ে জেগে উঠবো না দেখার জন্য যে আমার রক্ত আমাকে আর এক নতুন রক্তের খবর দিচ্ছে। চিরকালের মতো শুকিয়ে যাওয়া শরীর নিয়ে আমি ঘুমোতে যাচ্ছি। কি জানতে চাও তোমরা? তোমরা আমার কাছে এসো না, কারণ আমি আমার খোকাকে খুন করেছি, আমি আমার নিজের খোকাকে খুন করেছি। এই যন্ত্রণাটা আমাদের প্রত্যেককে হৃদয়কে স্পর্শ করে। এরপরে আর বলার মতো কিছু থাকে না। এখানে যেন প্রতিটি সৃজনশীল মানুষের সৃজন করতে না পারার যন্ত্রণাটাকে একদম বিদ্ধ করে দিচ্ছেন, একদম সেই যন্ত্রণাটা আমাদের গলার মধ্যে কিন্তু পাকিয়ে উঠছে। এবার আমরা শুক্তির কাছে ফিরে যাচ্ছি, আমাদের সময়ও খানিকটা শেষ হয়ে আসছে। এবার শুক্তি কিছু বলবে আমাদের। যে আলোচনাটুকু করছিলাম সেটাকে একটা ছোট্ট পরিণতি দিই, যেটা অর্পিতাও বললো যে গ্রিক ট্র্যাজেডির থেকে গ্রিক ট্র্যাজেডির প্রভাব দেখা যায় লোরকার নাটকে। একই সঙ্গে দেখা যায়
তখন শেক্সপিয়ারের পর থেকে ইউরোপিয়ান সাহিত্যে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিরও একটা প্রভাব পড়েছিল। গ্রিক ট্র্যাজেডিতে যা নিয়তি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে তা হ্যামার্শিয়া, তার মানে যে চরিত্র তার নিজের কোনো একটা চারিত্রিক ত্রুটির জন্য ট্র্যাজেডিটা ঘটে, আর লোকনাট্যের থেকে নেওয়া প্রভাব, এই তিনটে মিশে গেছে লোরকার বিভিন্ন নাটকে, বিশেষ করে তার রুরাল ট্র্যাজেডি গুলোতে। সেগুলোর আরো বিস্তারিত আলোচনা হতেই পারে, কখনো হয়তো হবেও, কিন্তু আজকের এখানেই আমরা থামবো। আমরা ফিরে আসবো তখন আলোচনার পরে। আমরা একটু কবিতায় ফিরি। লোরকার কিছু কবিতা আমরা আমাদের শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের শোনাতে চাই। কবিতাগুলি আমরা শুরু করি আমাদের প্রফেসররা মালবিকাদির উপস্থাপনা দিয়ে। তিনি নিজেরই অনুদিত একটি কবিতা পাঠ করবেন। তার মালবিকাদির পরের কবিতা পাঠ করবে সর্বরী, তারপরে অর্পিতা, এবং তারপরে আমি নিজে। ঠিক আছে? আমি যে কবিতা আবৃত্তি করবো তাতে সম্পূর্ণ কবিতা আবৃত্তি করার আমাদের সময় অতটা নেই, আমি একটু একটু অংশ একটা করবো। বালাদিয়া de los tres ríos, তিনটি নদীর গাথা। El río Guadalquivir va entre naranjos y olivos. Los dos ríos de Granada bajan de la nieve al trigo. Ay, amor, que se fue y no vino. Guadalquivir নদী বয়ে যায় কমলা লেবু আর অলিভ বাগানের মাঝ দিয়ে। গ্রানাদার দুই বরফ গলা নদী নেমে আসে গমের খেতে। আমার প্রেমিক সেজে গেল, আর তো ফিরল না। গুয়াদালকিভির নদী যেন গার্ডেনের পাথরে সুসজ্জিত। গ্রানাদার নদী দুটি একটায় অশ্রু জল আর অন্যটায় রক্ত। আমার প্রেমিক সে যে হাওয়ায় বিলীন হয়ে গেল। পালতোলা নৌকোর জন্যে সেভিয়া যাওয়ার রাস্তা তো এটাই। গ্রানাদা নদীর উপর দিয়ে বয়ে যায় কেবল দুঃখবাহী নৌকা। হায়, আমার প্রেমিক সেজে গেল, আর তো ফিরল না। এই কবিতাটি আমাদের নতুন যে লোরকার বইটি প্রকাশিত হতে চলেছে তাতে অন্তর্ভুক্ত আছে। প্রফেসররা বোধহয় কিছু বলছিলেন, বলুন। না, আমি বলতে চাই যে লোরকার বহু কবিতা ছিল। আন্দালুসিয়ার বাগান, আন্দালুসিয়ার নদী, এবং এখানে যে বিশেষ করে গুয়াদালকিভির নদী ওনার জীবনের খুব প্রভাব ছিল এই নদী। তো আজকে আমাদের বেশি সময় নেই বলে সম্পূর্ণ কবিতাটি পাঠ করবো না। এখন আমি উৎসুক হয়ে বসে আছি চুক্তি, অর্পিতা আর সর্বরীর আবৃত্তি শুনতে। সর্বরী। আমি পড়বো কিংসুক সরকারের অনুদিত কিছু কবিতা। জলাশয়, রেমানসোস অনুবাদে জলাশয়। সাইপ্রেস, নিথর জল। পপলার, ফটিক জল। উইলো, গভীর জল। হৃদয়, চোখের জল। ভারিয়াসিয়ন, বিস্তার। প্রতিধ্বনির শাখার নিচে বাতাসের জলাশয়। নক্ষত্রগুচ্ছের নিচে জলের জলাশয়। চুম্বনের বনের নিচে তোমার ঠোঁটের জলাশয়। রেমানসিও, ছোট্ট জলাশয়। তোমার আত্মার কথা ভাবতে ভাবতে আমি নিজেকে দেখে ফেলেছি তোমার চোখের তারায়, শ্বেত করবী। তোমার মুখের কথা ভাবতে ভাবতে আমি নিজেকে দেখে ফেলেছি তোমার চোখের তারায়, রক্ত করবী। আমি নিজেকে দেখে ফেলেছি তোমার চোখের তারায়, কিন্তু তখন তুমি মৃতা, কৃষ্ণ করবী।
কান্সিয়ন, গান। রাত্রি নেমে গেছে, চন্দ্ররশ্মি রাজি সন্ধ্যার নিহাইয়ের ওপর ঘা দিচ্ছে। রাত্রি নেমে গেছে। একটি প্রাচীন গাছ গানের কথায় নিজেকে মুড়ে ফেলেছে। রাত্রি নেমে গেছে। যদি তুমি আমায় দেখতে আসতে বাতাসের পথ বেয়ে। রাত্রি নেমে গেছে। তুমি দেখতে আমি কাঁদছি পপলার গাছগুলোর নিচে। ওগো কৃষ্ণকেশী, বিশাল পপলার গাছগুলোর নিচে। স্থিরে অনুসরণ। প্রতিটি গান প্রেমের জলাশয়, প্রতিটি নক্ষত্র সময়ের গ্রন্থি, এক সময়ের জলাশয়, আর প্রতিটি দীর্ঘশ্বাস এক চিৎকারের জলাশয়। মেদিয়া লুনা, কাস্তে চাঁদ। চাঁদটি জলের ধার ঘেঁষে এগোয়। শান্ত আকাশ কাকে বলে? নদীটির প্রাচীন সব ঢেউ কাটতে কাটতে চাঁদটি এগিয়ে চলে। কিন্তু একটা তরুণী ব্যাঙ কাস্তে চাঁদটিকে একটি ছোট্ট আয়না ভেবে বসে। মার্গারিটাকে আমি। এটুকু। অর্পিতা দি। অর্পিতার কবিতা শুনবো এবারে। আমি অনুবাদ করেছিলাম ওদা ওয়াল্ট হুইটম্যানের কে নিয়ে লোরকার কবিতা। আমি একটুখানি অংশ পড়ছি। ওয়াল্ট হুইটম্যানের জন্য গাথা। ইস্ট নদী ও ব্রুকসের ধারে একদল ছোকরা চাকা, তেল, চামড়া আর হাতুড়ি নিয়ে কোমর দেখিয়ে গান গাইছিল। ৯০,০০০ খনি শ্রমিক পাথর খুঁড়ে তুলছিল রূপো, আর বাচ্চারা শুধু সিঁড়ি আর পটভূমি আঁকছিল। কিন্তু কেউ ঘুমোতো না, কেউ নদী হতে চাইতো না, কেউ বড় পাতাদের ভালোবাসতো না, এমনকি সমুদ্র তীরের নীল জীবকেও না। কেউ থামতো না, কেউ মেঘ হতে চাইতো না, কেউ ফার্ন খুঁজতো না, এমনকি তাম্বুরিনের হলুদ চাকাও না। ওয়াল্ট হুইটম্যান, সুন্দর বুড়ো, আমি এক মুহূর্তের জন্য তোমার প্রজাপতি ভরা দাড়ি, চাঁদের আলোয় ক্ষয়ে যাওয়া তোমার কর্ডের কাঁধ, নিষ্পাপ একলোর উরুর মতো তোমার উরু, ছাইয়ের স্তম্ভের মতো তোমার গলার স্বর দেখা বন্ধ করিনি। পৌরুষদীপ্ত সৌন্দর্য, আমি এক মুহূর্তের জন্যেও তোমাকে দেখা বন্ধ করিনি। তুমি যে কয়লার পাহাড়, বিজ্ঞাপন ও রেলগাড়ির মধ্যে ও স্বপ্ন দেখতে একটি নদী হওয়ার, আর সেই সহচরের সঙ্গে নদীর মতো ঘুমোবার, যে হয়তো তোমার বুকে রেখেছিল অজ্ঞ চিতাবাঘের ছোট্ট একটা ব্যথা। আর তুমি সুন্দর ওয়াল্ট হুইটম্যান, হাডসনের তীরে তুমি ঘুমো। উত্তর মেরুর দিকে তোমার প্রসারিত দাড়ি আর উন্মুক্ত করতল নিয়ে, নরম কাদা অথবা বরফ, তোমার জিভ ডাকে কমরেডদের, যারা সারাক্ষণ পাহারা দেবে তোমার শরীরবিহীন হরিণে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। যে তিনটি কবিতা পাঠ করতে চলেছি সেগুলি অনুবাদ করেছে অর্পিতাই। লোরকার কবিতার মধ্যে আয়নার উপস্থিতি খুব ব্যঞ্জনাময়। তো এই আয়নাকে ঘিরে লোরকার তিনটি কবিতা অর্পিতার অনুদিত আমি পড়ছি। প্রথম কবিতাটির নাম সিম্বলো, অনুবাদে প্রতীক। যিশু একটি করে আয়না তার প্রতি হাতে, বহুগুণিত করতেন নিজের অপচ্ছায়া, প্রতিফলিত করতেন কালো দৃষ্টিপাতে তার হৃদয়, আমি বিশ্বাস করি। পরের কবিতার নাম রেফলেখো, অনুবাদে প্রতিফলন। মহাশয়া চাঁদ, পারদটাকে কেউ নষ্ট করে দিয়েছে? না কোনো বালক জ্বালিয়ে দিয়েছে তার লণ্ঠন? শুধু একটি প্রজাপতি তোমাকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চুপ, কিন্তু এটা সম্ভব। সেই জোনাকি চাঁদ। তৃতীয় কবিতা বেসেউস আল এসপেখো দর্বিদো,
ঘুমন্ত আয়নার জন্য ঘুম পাড়ানিয়া গান। ঘুমো, বিভ্রান্ত দৃষ্টিকে ভয় পেও না। ঘুমো, প্রজাপতিও নয়, শব্দও নয়, এমনকি চাবির ছিদ্র দিয়ে আসা গোপন রশ্মিও তোমায় আহত করবে না। ঘুমো, যেমন আমার হৃদয় তেমনই তুমি, আয়না আমার, বাগান যেখানে ভালোবাসা তোমার অপেক্ষায়। তুমি নিশ্চিন্তে ঘুমো, কিন্তু জেগে উঠো যখন আমার ঠোঁটের শেষ চুম্বন মরে যাবে। আমরা একটু খুব ছোট করে লোরকার সৃজনের কিছু সাক্ষ্য, কিছু স্বাক্ষর আমরা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের কাছে রাখলাম। আমরা এই প্রতিশ্রুতিও রাখলাম যে আমরা লোরকাকে নিয়ে স্পেন এবং লাতিন আমেরিকার কবি, সাহিত্যিক, নাট্যকারদের নিয়ে আরো কাজ করে যাব লোস হিস্পানোফিলোসের পক্ষ থেকে, এবং এখানে অনুসার ভূমিকা সবসময় থাকবে সেই বইগুলি প্রকাশ করার এবং সেগুলিকে দর্শক আমাদের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আজও লোরকার জন্মদিনে অনুসার কাছে ফোন এসেছে লোরকার বই চেয়ে। আমাদের নাটকের বইগুলির বেশ কয়েকটি সেট আমাদের পাঠকরা চেয়ে পাঠিয়েছেন, সেগুলি তাদের পৌঁছেও দেওয়া হয়েছে। এবং এখনই অনেকে বলেছেন যে লোরকার যে নতুন বইটি আসছেন সেগুলি প্রি বুকিং কবে থেকে শুরু হবে। আমি বলেছি যে অনুষ্কা কোনো প্রি বুকিং করে না, বই যখন বেরোবে তখন সবাই যেরকম ডিসকাউন্টে বই পাওয়ার কথা সেটা পাবেন। প্রি বুকিং করে আমরা পাঠককে জোর করে ধরে রাখার বিশ্বাস করি না। আপনাদের সবার কাছে শুভেচ্ছা প্রার্থনা করি, আশীর্বাদ প্রার্থনা করি, যেন আমরা এই একই রকম আগ্রহ নিয়ে, তন্নিষ্ঠতা নিয়ে আমরা স্প্যানিশ এবং বাংলা সাহিত্যের মধ্যে সেতু বন্ধনের কাজ করে যেতে পারি। এই বলেই আমাদের সবার তরফ থেকে আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি যিনি অন্তরালে থেকে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, সেখানে আমাদের সেই বন্ধু সায়ন মজুমদার এবং তার টিমকে, যারা আমাদের সমস্ত অনলাইনের কাজ করেন, আমাদের পোস্টার তৈরি করা, অনুসার প্রকাশনার যে ফেসবুক পেজ যেখান থেকে আপনারা আজকে অনুষ্ঠানটি দেখছেন, সেই পেজটিকে যত্নে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটি যারা করে থাকেন সেই সায়নকে এবং তার টিমের সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে জানাই নমস্কার এবং শুভরাত্রি।